করোনা দুর্যোগে ঘূর্ণিঝড় আতঙ্ক, কাল যে কোনো সময় আঘাত সুপার সাইক্লোন আমফানের। আশ্রয় কেন্দ্রমুখী উপকূলের 22 লাখ মানুষ। আমফানের প্রভাবে সাগর উত্তাল, উপকূলে ঝড় বৃষ্টি আশঙ্কা, জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতি হতে পারে। সিডরের চেয়েও বেশি তৎপর স্থানীয় প্রশাসন। দেশে করোনায় আক্রান্ত 25,000 ছাড়ালো। 24 ঘন্টায় মৃত্যু আরো 21 জনের, শনাক্ত 1200-র বেশি। উপসর্গ নিয়ে মারা গেছেন 3 জন। 2,05,000 কোটি টাকার এডিপি অনুমোদন। এনইসি বৈঠকে পরিবহন খাতে সর্বোচ্চ বরাদ্দ পেলেও গুরুত্ব পেয়েছে স্বাস্থ্য ও কৃষি খাত। আমন্ত্রণ দেশ সংবাদে, বলছিলাম একেএসটিএমটিবার সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি ইশিকা আজিজ, আর ইশারা ভাষায় আছেন মাহমুদুর রহমান। এবারে পুরো সংবাদ। বাংলাদেশের দিকে ধেয়ে আসা সুপার সাইক্লোন আমফান বুধবার সকাল থেকে সন্ধ্যা নাগাদ যে কোনো সময় উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরিস্থিতি বিবেচনা করে বুধবার সকালে মহাবিপদ সংকেত দেখানো হতে পারে। উপকূলীয় অঞ্চলে 22 লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে আনার উদ্যোগ নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ঘূর্ণিঝড়ের সর্বশেষ অবস্থা তুলে ধরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার রাতেই সবাইকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় মোকাবেলায় সর্বাত্মক ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। সুপার সাইক্লোন বা অতি প্রবল ঘূর্ণিঝড় আমফান ধেয়ে আসছে বাংলাদেশের দিকে। এর প্রভাবে বাংলাদেশে এরই মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টিপাত শুরু হয়েছে। সুপার সাইক্লোনটি এখন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মংলা পায়রা সমুদ্র বন্দর সহ বাংলাদেশের 4 সমুদ্র বন্দর থেকে 700 থেকে 800 কিলোমিটার দূরে অবস্থান করা প্রবল ঘূর্ণিঝড়টি 19 মে শেষ রাত থেকে 20 মে সন্ধ্যা নাগাদ বাংলাদেশে আঘাত হানবে বলেও আশঙ্কা করছে আবহাওয়া অফিস। এজন্য মংলা ও পায়রা সমুদ্র বন্দর এবং উপকূলীয় এলাকা 7 নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম এলাকা 6 নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এর প্রভাবে সমুদ্রে 5 থেকে 10 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। উপকূলীয় এলাকায় ঘন্টায় 140 থেকে 160 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এটা বাংলাদেশের খুলনা সারাদিনই বাংলাদেশের উপর থেকে সে অগ্রসর হবে। এই পরিস্থিতি মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সার্বিক প্রস্তুতি নিয়েছে। উপকূলীয় এলাকার 22 লাখ মানুষকে রাতের মধ্যে আশ্রয় কেন্দ্রে নেওয়া হবে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। উপকূলবাসী যারা ঝুঁকিপূর্ণ ঘর বাড়িতে বসবাস করছেন তাদেরকে সাইক্লোন শেল্টারে নিয়ে আসা। আগামীকাল 6টার সময় মহাবিপদ সংকেত দেখানো হবে এবং এই মহাবিপদ সংকেত দেখানোর পরে আর লোকজনকে বাড়িঘর থেকে এনে আশ্রয় কেন্দ্রে আনার কোনো সুযোগ থাকবে না। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা দুর্যোগের মধ্যেও আরো একটি দুর্যোগ মোকাবেলা করতে হবে বাংলাদেশকে। এই বিষয়ে প্রয়োজনীয় সকল প্রস্তুতি নিতে এনইসি বৈঠকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সৈকত সাদিক, দেশ টিভি, ঢাকা। দর্শক, চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলের ঘূর্ণিঝড় পরিস্থিতির তথ্য সংবাদ সংগ্রহ করছেন আমাদের বিভাগীয় প্রতিনিধি আলমগীর সবুজ। আমরা এখন কথা বলছি তাঁর সাথে। সবুজ, চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলের ঘূর্ণিঝড় পরিস্থিতির সবশেষ খবর কি? সেখানে কেমন প্রস্তুতি প্রশাসনের? আমি আগে যেটা বলেছি, আসলে প্রশাসন ঘূর্ণিঝড়কে নিয়ে প্রস্তুতি ব্যাপকভাবে নিয়েছেন। চট্টগ্রামের জেলা প্রশাসন এবং কক্সবাজারের জেলা প্রশাসন তারা উপকূলবর্তী এলাকায় আশ্রয়কেন্দ্রগুলি প্রস্তুত করে রেখেছেন। চট্টগ্রামে 4 সহস্রাধিক আশ্রয়কেন্দ্র প্রস্তুত করার কথা বলা হয়েছে এবং 1700 আশ্রয়কেন্দ্র অলরেডি খুলে দেওয়া হয়েছে। তো সন্ধ্যার পর থেকে আসলে মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার কথা। আমি একটু আগে যেটা খবর নিয়েছি, চট্টগ্রামের উপকূলবর্তী এলাকা আনোয়ারা বাঁশখালী, যে এলাকায় অতীতে ঘূর্ণিঝড়ের সময় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, সে সমস্ত এলাকায় আশ্রয়কেন্দ্রে মানুষ যেতে শুরু করেছেন। জেলা প্রশাসন আমাকে যেটা জানিয়েছিলেন যে এই করোনার সময় আসলে যারা করোনা আক্রান্ত রোগী তাদেরকে আলাদা রাখা হবে আশ্রয়কেন্দ্র এবং যারা তাদের
সন্দেহ আছে তাদেরকেও আলাদা রাখা হবে। এবং চট্টগ্রামের বাঁশখালীতে অনেক করোনা আক্রান্ত রোগী রয়েছে এবং আনোয়ারাতে বেশ কয়েকজন করোনা আক্রান্ত রোগী রয়েছে। এদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আসলে বন্দরের কাজকর্ম দুপুরের পর থেকে অনেকটা নেই আসলে, এবং যে জাহাজগুলি জেটিতে ছিল 19টি জাহাজ সকাল 8:30টার ভিতর আসলে বহির্নোঙরে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং বহির্নোঙর থেকে 61টি জাহাজের মধ্যে 51টি জাহাজ গভীর সমুদ্র বন্দরে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এগুলিকে ইঞ্জিন চালু অবস্থায় রাখতে বলা হয়েছে। শিকা, ধন্যবাদ। সুপার সাইক্লোন আম্ফান বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এরই মধ্যে আম্ফানের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড় বৃষ্টি শুরু হয়েছে। অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে। বন্ধ রয়েছে বিভিন্ন রুটের ফেরি যোগাযোগ। আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড় আঘাত হানলে উপকূলে 5 থেকে 10 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। প্রস্তুত রাখা হয়েছে 12,078টি আশ্রয় কেন্দ্র। উপকূলবাসীকে সতর্ক করে মাইকিং করছে প্রশাসন। অনেক আশ্রয় কেন্দ্রেরই মধ্যে উপকূলবাসী অবস্থান নিতে শুরু করেছেন। প্রস্তুত রয়েছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, র্যাব, পুলিশ, আনসার, বিডিপি, রেড ক্রস ও রেড ক্রিসেন্ট। এছাড়া মেডিকেল টিম ও স্বেচ্ছাসেবক দলও রয়েছে সদা প্রস্তুত। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রবল ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে মঙ্গলবার সকাল থেকেই উপকূলীয় অঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় বৈরী আবহাওয়া বিরাজ করতে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত শুরু হয়। উত্তাল হয়ে উঠেছে উপকূলীয় অঞ্চলের নদ নদী। অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাতক্ষীরা উপকূলের নদ নদী। দুপুর থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত শুরু হয়। বেড়েছে জোয়ারের পানি। ঘূর্ণিঝড়ের বিষয়ে সতর্ক করতে সর্বত্র মাইকিং করছে স্থানীয় প্রশাসন। খুলে দেওয়া হয়েছে জেলার 1272টি আশ্রয় কেন্দ্র। তবে ঝড় বৃষ্টি শুরু হওয়ায় মানুষদের আশ্রয় কেন্দ্রে নিতে বেগ পেতে হচ্ছে। দুর্যোগ পরবর্তী সময়ের জন্য উদ্ধার কাজে সহায়তা করতে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড প্রস্তুত রয়েছে। প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল টিম ও স্বেচ্ছাসেবক দল। সকাল থেকে খুলনার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে, সেই সঙ্গে বইতে থাকে হালকা বাতাস। এমন পরিস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে উপকূলবাসীর মাঝে। চট্টগ্রামে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের 479টি আশ্রয় কেন্দ্রের পাশাপাশি উপকূলীয় এলাকার 3,519টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ভবনকে। এছাড়া চট্টগ্রাম বন্দরের জেটি থেকে সব জাহাজ সরানো হয়েছে। বন্দরে বন্ধ রয়েছে সব ধরনের পণ্য খালাস। ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে নোয়াখালীতে। উপকূলীয় উপজেলা হাতিয়া, সুবর্ণচর, কোম্পানিগঞ্জ ও কবিরহাটের 323টি আশ্রয় কেন্দ্র, 6,700 স্বেচ্ছাসেবক, 3 শতাধিক রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মী ও শুকনো খাবার প্রস্তুত রাখা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবেলায় উপকূলীয় এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বহুতল ভবনকে আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে আশ্রয় কেন্দ্রগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। হাসান সাব্বির, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, দক্ষিণাঞ্চলে সরেজমিনে ঘূর্ণিঝড় পরিস্থিতির খবরাখবর রাখছেন আমাদের ভোলা প্রতিনিধি ছোটন সাহা। আমরা এখন কথা বলছি তার সাথে। ছোটন, ভোলা জেলা সহ দক্ষিণাঞ্চলের ঘূর্ণিঝড় পরিস্থিতির সবশেষ খবর কি, আর দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের প্রস্তুতি জানান। ইশিকা, আমি আপনাকে জানিয়ে রাখছি, আসলে বিকেলবেলা ভোলার যে আবহাওয়াটা ছিল আসলে সন্ধ্যার পরে কিন্তু তার পুরোপুরি পরিবর্তন হয়েছে, কারণ ঝোড়ো বাতাস শুরু হয়েছে। এখন বজ্রপাত এবং ঝোড়ো বাতাস বইছে কিন্তু ভোলার উপকূলের উপর দিয়ে, আর যে কারণে কিন্তু এখানকার বাসিন্দারা এখন কিছুটা হলেও শঙ্কিত। আর ভোলার জেলা প্রশাসকের সাথে আমার কথা হয়েছে, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন, সন্ধ্যার পর মানে এখন পর্যন্ত ভোলার চরপেশন, মনপুরা এবং তজুমুদ্দিনের যে বিচ্ছিন্ন চর রয়েছে সেখানকার 50,000 বাসিন্দাকে কিন্তু তারা আশ্রয় কেন্দ্রে আনতে সক্ষম হয়েছে। এবং আশ্রয় কেন্দ্রে আনার যে প্রক্রিয়াটা
সেটা কিন্তু তাদের সারা রাত চলবে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং তিনি আমাকে আরো জানিয়েছেন যে আগামীকালকে সকাল 10টার মধ্যে কিন্তু তাদের যে মানুষজনকে নিরাপদ আশ্রয় আনার যে কাজটি তারা সেটা সম্পন্ন করবে। আমি আরেকটি বিষয় জানতে পেরেছি, যারা ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে তাদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ইফতার সামগ্রী, রাতের খাবার এবং সেহরি বিতরণ করা হয়েছে। এছাড়াও জেলা প্রশাসক আমাকে আরেকটা বিষয় জানিয়েছেন যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, বৃদ্ধ এবং প্রতিবন্ধীদের জন্য কিন্তু আলাদা টিম রেখেছে তাদের উদ্ধার কাজে। এবং আরেকটি বিষয় আপনাকে জানাচ্ছি, সেটা হচ্ছে যে বিভিন্ন উপজেলায় প্রশাসনের যে তৎপরতা, তাদের সাথে কিন্তু নৌবাহিনী, নৌ পুলিশ, জেলা পুলিশ এবং কোস্ট গার্ড কিন্তু সহযোগিতা করছে। বলাই কিন্তু যে 7 নম্বর বিপদ সংকেত থাকার কারণে কিন্তু সিপিপি এবং রেড ক্রিসেন্টের যে কর্মীরা তারা কিন্তু প্রচারণার যে কার্যক্রম সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে। এছাড়াও আমি উপকূলের বিভিন্ন এলাকায় ঘুরেছি এবং আমরা দেখতে পেয়েছি যে মাছ ধরার যেসব ট্রলারগুলো মানে যে মাছ ধরার যেসব ট্রলারগুলো নদীতে ছিল সেগুলো কিন্তু সন্ধ্যার আগেই কিন্তু তীরে চলে এসছে এবং যেগুলো এখনো আসেনি তাদেরকে আসার জন্য কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু জোরালোভাবে প্রচারণা চালানো হচ্ছে। কৃষিকা, এই ছিল আমার কাছে সর্বশেষ। ছোটন, আপনাকে ধন্যবাদ। এদিকে বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসা সুপার সাইক্লোন সিডরের চেয়েও বেশি শক্তিশালী, আর বঙ্গোপসাগরের ইতিহাসে এই শতাব্দীর একটি প্রথম সুপার সাইক্লোন, এমনটি জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। তাদের মতে এমনকি আমফানের গতিবেগ সিডর ও আইলার চেয়ে বেশি হতে পারে। বাংলাদেশের অনেক জেলায় এর প্রভাব পড়লেও উপকূলের 24টি জেলায় ক্ষয়ক্ষতির আশঙ্কার কথাও বলেছে তারা। আর এবারও সুন্দরবন হতে পারে আমফান ঠেকানোর ঢাল। ডেস্ক রিপোর্ট। 2007 সালে বাংলাদেশে আঘাত এনেছিল প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডর। সেবার বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলের 2000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন এতে। আর এক যুগ পর সেই একই অঞ্চলের দিকে ধেয়ে আসছে মহাশক্তিশালী ঘূর্ণিঝড় আমফান। ভারতের আবহাওয়া অধিদপ্তর বলেছে আমফান এখন সুপার সাইক্লোনে পরিণত হয়েছে, আর এর শক্তিমত্তার দিক থেকে এটি সিডরের চেয়েও বিধ্বংসী হতে পারে। সিডরের মতো আমফানের উৎপত্তি বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের কাছে, আর বঙ্গোপসাগরের ইতিহাসে আমফান করে নিয়েছে দ্বিতীয় সুপার সাইক্লোনের স্থান। প্রথমটি ছিল 1999 সালের উড়িষ্যা সাইক্লোন। এছাড়া এই শতাব্দীতে আমফানই প্রথম সুপার সাইক্লোন বলে জানিয়েছেন ভারতের আবহাওয়া অধিদপ্তর মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র। জানান, ভারত ও বাংলাদেশের ভূখণ্ডে আঘাত হানার সময় এর গতিবেগ কমতে পারে, তবে এর গতিবেগ সিডর ও আইলার চেয়ে বেশি হতে পারে বলেও জানান মৃত্যুঞ্জয়। বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, হাতিয়া সহ পার্শ্ববর্তী দ্বীপগুলো উঁচু জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। ঘন্টায় 140 থেকে 160 কিলোমিটার বেগে আমফান বাংলাদেশের উপকূলে আঘাত হানলে জলোচ্ছ্বাস দেখা দিতে পারে 5 থেকে 10 ফুট বেশি উচ্চতার। উপকূলের 24 জেলায় আমফানের প্রভাবে ফসল ও জনজীবনে ক্ষয়ক্ষতির সম্ভাবনা সবচেয়ে বেশি, তবে দেশের 51টি জেলায় আমফানের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। সিডর আঘাত হানার সময় ঢাল হিসেবে দাঁড়িয়ে উপকূল রক্ষা করেছিল সুন্দরবন। ঘূর্ণিঝড় বুলবুলের ঝাপটাটাও সয়েছে ওই বন। জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের তথ্য মতে উপকূল অতিক্রম করার সময় আমফানের কেন্দ্র হতে পারে সুন্দরবন। তাই এবারও ঢাল হয়ে উপকূল আগলে রাখবে সুন্দরবনই। পিয়াস সাহা, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, দক্ষিণাঞ্চলে সরেজমিনে ঘূর্ণিঝড় পরিস্থিতির খবরাখবর রাখছেন আমাদের সাতক্ষীরা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমন। আমরা এখন কথা বলছি তার সাথে। সুমন, সাতক্ষীরা জেলা সহ দক্ষিণাঞ্চলের ঘূর্ণিঝড় পরিস্থিতির সবশেষ খবর কি, আর দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের প্রস্তুতি কি? ঘূর্ণিঝড় আমফান সর্বপ্রথম আঘাত হানবে বাংলাদেশের সাতক্ষীরা উপকূলে। মংলা সমুদ্রবন্দর এলাকার এই আঘাত, খুলনা বাগেরহাটেও এই আঘাত আসতে পারে বলে আমাদেরকে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দুপুর 12টা থেকে থেমে থেমে এই ঝড় বৃষ্টি সাতক্ষীরা অঞ্চল থেকে শুরু করে সর্বত্র এটি শুরু হয়ে গিয়েছে। আমাদের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী
ঘূর্ণিঝড় প্রতি ঘন্টায় 225 থেকে 245 কিলোমিটার গতিবেগে এই আসছে প্রথম সাতক্ষীরা উপকূলের দিকে। এই আঘাত একেবারে নোয়াখালীর হাতিয়া পর্যন্ত অতিক্রম করতে পারে বলে তারা জানিয়েছে। আর এই ক্ষেত্রে প্রশাসন, বিশেষ করে সাতক্ষীরা জেলা প্রশাসন যেহেতু বারবার দেখেছে যে এই আঘাতটি প্রবলভাবে সাতক্ষীরায় আক্রমণের শিকার হয়েছে বারবার এবং প্রাণহানির ঘটনাও ঘটেছে, সেই কারণে এইবার করোনা পরিস্থিতিকে সামনে রেখে 147টি সাইক্লোন শেল্টার এবং 1700টি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসাবে প্রস্তুত করা হয়েছে। দুপুর থেকে প্রথমে বুঝিয়ে যখন হয়নি, তারপর থেকে পুলিশ প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসন একেবারে বল প্রয়োগ করে, প্রয়োজনে বল প্রয়োগ করেই মানুষকে জোর করে মানুষকে আশ্রয় কেন্দ্রমুখী করছে। আর এখন সব থেকে সংকটটি হচ্ছে করোনা পরিস্থিতির কারণে জোরাজোরিটা একটি সংকটের কারণও বটে। তারপরেও এখন আস্তে আস্তে যখন ঝড় বৃষ্টি শুরু হয়েছে এই অবস্থায় মানুষ এখন আশ্রয় কেন্দ্রের দিকে ফিরতে শুরু করেছে। কিন্তু সুমন, আপনাকে ধন্যবাদ। দেশে করোনায় মৃত্যুর সংখ্যা পার করেছে 350 কোঠা। 24 ঘন্টায় মারা গেছেন 21 জন। একই সময় 8449টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 1251 জন। এ নিয়ে মোট আক্রান্ত হলেন 25,121 জন। পাশাপাশি নতুন 408 জন সহ মোট সুস্থ রোগীর সংখ্যা এখন 4,993 জন। অনলাইন বুলেটিনে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন নিউজ বুলেটিনে জানানো হয়, গত 24 ঘন্টায় 8,449টি নমুনা পরীক্ষা করে আক্রান্ত পাওয়া গেছে 1,251 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 25,121 জনে। একই সময় মারা গেছেন 21 জন। মোট মৃত্যু হয়েছে 370 জনের। নতুন করে 408 জন সহ মোট সুস্থ হওয়ার সংখ্যা 4,993 জন। বয়স বিশ্লেষণে 11 থেকে 20 বছরের মধ্যে একজন, 21 থেকে 30 বছরের মধ্যে 2 জন, 31 থেকে 40 বছরের মধ্যে 2 জন, 41 থেকে 50 বছরের মধ্যে 5 জন, 51 থেকে 60 বছরের মধ্যে 5 জন, 61 থেকে 70 বছরের মধ্যে 4 জন, 71 থেকে 80 বছরের মধ্যে 2 জন। প্রাতিষ্ঠানিকভাবে কোয়ারেন্টিন ও আইসোলেশনের সংখ্যাও তুলে ধরা হয় বুলেটিনে। 24 ঘন্টা আইসোলেশনে 326 জন, আর পেয়েছেন 93 জন 24 ঘন্টায়। বর্তমানে আইসোলেশনে 3,616 জন। এ পর্যন্ত ছাড় পেয়েছেন 1,793 জন। হাসপাতালের পাশাপাশি চিকিৎসকদের সক্ষমতা বাড়ানোর কাজ করা হচ্ছে জানিয়ে এই সংক্রান্ত সকল তথ্যও দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। গত 24 ঘন্টায় ঢাকা মহানগরীতে 4,150টি আইসোলেশন শয্যা বেড়েছে। এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং ময়মনসিংহ নার্সিং ডরমিটরিতে আরও 700টি আইসোলেশন শয্যার প্রস্তুতি চলছে। ঢাকা মহানগরীতে আইসোলেশন শয্যা 7,250টি, ঢাকা সিটির বাইরের বিভিন্ন হাসপাতালে 6,034টি। এছাড়া দেশের সব বিমান, নৌ ও স্থলবন্দরে করোনা স্ক্রিনিং অব্যাহত রয়েছে বলেও জানান অধ্যাপক নাসিমা সুলতানা। বিমানবন্দরে 24 ঘন্টা স্ক্রিনিং করেছেন 39 জন। এ পর্যন্ত 3,32,225 জন। স্থলবন্দরে 40 জন। এ পর্যন্ত স্থলবন্দরে 3,32,538 জন। সমুদ্র বন্দরে 24 ঘন্টায় 257 জন। এ পর্যন্ত 18,619 জন। করোনা রোধে আবারও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নিয়মিত সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুন এবং পরিবারের সকলকে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলুন এবং উৎসাহিত করুন। শাহাদাত হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে করোনা উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় 4 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নরসিংদীতে 2 জন, পিরোজপুর ও চাঁদপুরে 1 জন মারা গেছেন। এছাড়া সারা দেশে ক্রমেই বাড়ছে সংক্রমণ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নরসিংদীতে করোনা আক্রান্ত হয়ে হাজী শরীফ হোসেন মুক্তার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে তিনি মারা যান। এর আগে সদর উপজেলার মহিষাসুরা গ্রামে সাদিয়া আক্তার সাহেলা নামে এক নারী উপসর্গ নিয়ে মারা যান। পিরোজপুরের নাজিরপুর উপজেলায় সোমবার সন্ধ্যায় হোম কোয়ারেন্টিনে থাকা 70 বছর বয়সী এক বৃদ্ধা মারা গেছেন। তিনি ডায়রিয়া ও শ্বাসকষ্টে ভুগছিলেন। মৃত বৃদ্ধা করোনা আক্রান্ত ছিলেন কিনা তা জানতে নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।
চাঁদপুর সদরের চিত্রলেখা মোড় এলাকায় 72 বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজেদা বেগম জানিয়েছেন, মৃত বৃদ্ধা নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া ওই বৃদ্ধার ছেলে ও নাতির করোনা শনাক্ত হয়েছে। এদিকে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপরিদর্শক মজিবুর রহমান তালুকদারের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার রাত 8টার দিকে বগুড়া শহরের পাশে শাকপালা এলাকায় তার দাফন করা হয়। এছাড়া শেরপুরে মারা যাওয়া ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন বলে জানায় স্বাস্থ্য বিভাগ। অন্যদিকে 24 ঘন্টায় খুলনায় নার্স সহ আরো 7 জন, সিলেটে 12 জন, চাঁদপুরে 5 জন, বরিশালে 4 জন পুলিশ সদস্য, রংপুরে উপজেলা চেয়ারম্যান সহ 9 জন, বগুড়ায় ডাক্তার পুলিশ সহ আরো 9 জন, দিনাজপুরে 10 জন, জয়পুরহাটে 28 জন, মুন্সিগঞ্জে পুলিশ নার্স সহ 20 জন, নড়াইলে 2 জন, শেরপুরে 10 জন নতুন করে করোনা শনাক্ত হয়েছে। সাদিকুর রহমান শামীম, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঘরমুখ মানুষের চাপ বাড়তে থাকায় শিমুলিয়া, কাঁঠালবাড়ি ও দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। ঢাকা ছেড়ে আসা কিংবা ঢাকামুখী কাউকে নদী পারাপার হতে দেওয়া হচ্ছে না। সবাইকে ফিরে যেতে হচ্ছে দুই পার থেকেই। তবে জরুরি পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স পারাপার করতে 2টি ফেরি সচল রাখা হয়েছে। এদিকে ঈদকে সামনে রেখে দেশের সড়ক মহাসড়কগুলোতে এখনো ঘরমুখ মানুষের ভিড় অব্যাহত রয়েছে। সরকারিভাবে এক জেলা থেকে অন্য জেলায় গমনাগমনে নিষেধাজ্ঞা থাকলেও তা মানছেন না সাধারণ মানুষ। গাজীপুরে টঙ্গী, চান্দনা চৌরাস্তা, মাওনা সহ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আজকেও রয়েছে মানুষের চলাচল। গণপরিবহন বন্ধ থাকলেও ট্রাক, পিকআপ, সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলে চড়ে নিজ গন্তব্যে পাড়ি দিচ্ছেন মানুষ। তবে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে নজরদারি করছে আইন শৃঙ্খলা বাহিনী।